পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি সাগরদ্বীপ, যেখানে মকর সংক্রান্তিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, ভারতের প্রতিটি প্রান্ত থেকে, এমনকি পৃথিবীর কোনায় কোনায় থেকেও প্রতি বছর মানুষ ছুটে আসেন এই পুণ্যভূমিতে পুণ্য স্নানের উদ্দেশ্যে। আর তাই প্রায় 1 কোটি পুণ্যার্থীদের সমাবেশ এই মেলাকে বানিয়ে তোলে কুম্ভ মেলার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা, যাকে আমি বা আপনি গঙ্গাসাগর মেলা হিসেবেই চিনি। তবে এই স্থানের মাধুর্য কিন্তু লুকিয়ে রয়েছে এই স্থানের ইতিহাসেই। সামনেই গঙ্গাসাগর মেলা, তবে মেলা বাদেও কিন্তু বছরের বিভিন্ন সময়ে দর্শনার্থীরা কপিলমুনি আশ্রম দর্শন এবং এই পবিত্র স্থানে অর্থাৎ গঙ্গাসাগর সঙ্গমে স্নান করতে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন। তো এই তীর্থভূমিতে সহজেই আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি অবশ্যই দেখবেন, এবং কেমনই বা ছিল এই গঙ্গাসাগরের প্রাচীন সেই ইতিহাস, এই সমস্ত কিছুই আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন কমেন্টে একটিবার জয় মা গঙ্গা লিখে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের সাথে ভ্রমণ বাজেট নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। দেখুন, গঙ্গাসাগর বা সাগরদ্বীপ আপনি কলকাতা থেকে দুভাবে যেতে পারেন, একটি সম্পূর্ণ জলপথের মাধ্যমে এবং অপরটি হাফ রেলপথ এবং হাফ জলপথের মাধ্যমে। যদি আপনি সম্পূর্ণ জলপথেই যেতে চান, তবে বাবুঘাট কিংবা ডায়মন্ড হারবার থেকে প্রচুর ক্রুজ এবং জাহাজ পেয়ে যাবেন। সকাল 7:30টায় বাবুঘাট থেকে ক্রুজ ছেড়ে যায়, ডায়মন্ড হারবার পৌঁছায় সকাল 10:30টায়। এরপর ডায়মন্ড হারবারে 10 মিনিট মতো দাঁড়িয়ে এই ক্রুজ সোজা চলে যায় গঙ্গাসাগর কচুবেড়িয়ার ঘাটের উদ্দেশ্যে। যেহেতু এই জার্নিতে প্রায় 5 ঘন্টা সময় লাগে, তাই আমি বলবো সাথে কিছু খাবার অবশ্যই ক্যারি করবেন। এখানকার টিকিট 2 ধরনের হয়, ইকোনমি এবং প্রিমিয়াম ক্লাস। ইকোনমিতে ভাড়া 1300 এবং প্রিমিয়াম ক্লাসে ভাড়া 1600। তবে ডায়মন্ড হারবার থেকে গেলে ইকোনমিতে 600 আর প্রিমিয়ামে 800 পড়বে। এবং আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, চাইলে সেখান থেকেও টিকিট বুকিং করতে পারে। তবে আমি গঙ্গাসাগর পৌঁছেছিলাম সবচেয়ে জনপ্রিয় মাধ্যম অর্থাৎ লোকাল ট্রেনে চেপেই। মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে শিয়ালদাহ স্টেশনের সাউথ ডিভিশন থেকে সকাল 5:20, 7:14 কিংবা 9:16 শিয়ালদার নামখানা লোকাল ধরে পৌঁছাতে পারেন নামখানা স্টেশন। এই ট্রেনগুলি লক্ষ্মীকান্তপুর হিসেবেই টাইম টেবিল কিংবা ট্রেনের অ্যাপসগুলিতে দেখতে পাবেন। তবে এগুলি লক্ষ্মীকান্তপুর পৌঁছে 15 মিনিট মতো দাঁড়িয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। যেহেতু এখানে ট্রেনটা 15 মিনিটের জন্য দাঁড়ায়, সেই কারণে যারা শিয়ালদা থেকে আসেন তারা অনেকেই এই জায়গায় নেমে তাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেন। টোটাল জার্নিতে সময় লাগবে 3 ঘন্টা মতো। এই যে কাকদ্বীপ, আপনারা চাইলে কাকদ্বীপ নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে শেয়ারে টোটো করে পার হেড 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারেন লট নাম্বার 8, এবং সেখান থেকেও কিন্তু প্রতিদিন লঞ্চ বা ভেসেল কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে 1 ঘন্টা এবং ভাড়া মাথাপিছু 10 টাকা, এবং মোটামুটি 1 ঘন্টা বাদে বাদেই ফেরি সার্ভিস এখানে অ্যাভেলেবেল পাবেন। তবে এখানে হয় প্রচণ্ড ভিড়, তাই ভিড় এড়োতে আমরা নামখানা স্টেশন পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে শেয়ারে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছালাম নারায়ণপুর ফেরিঘাট। তারপর ভেসেলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে তা পাড়ি দিল বেনুবনের উদ্দেশ্যে। সুন্দরবনের কোনো একটা খাড়িতে গেলে যেরকম এই যে আশেপাশ দিয়ে সব এই ম্যানগ্রোভ অরণ্যগুলো থাকে এবং মানুষরা যায়,
আর বাঘ এরকম জায়গা দিয়ে হচ্ছে সাথে সাথে পার হয়ে যায়, ঠিক তেমন একটা ফিলিংস আসছে। এদিকটাই রয়েছে হচ্ছে বকখালি, আর ওই যে দূরে যে আইল্যান্ডটা হালকা করে এইটা যে সমুদ্র, ঠিক আছে, যে এইখান থেকে যে আইল্যান্ডটা শুরু হয়েছে এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, আর এই সাইডটা আছে হচ্ছে গঙ্গাসাগর। এই বিএসএলে করে 16 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গঙ্গাসাগরে যাচ্ছি। আর এই গঙ্গা নদী 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এইখানে এসে মিশেছে। ভাড়া পড়ল জনপ্রতি 40 টাকা। এক্ষেত্রেও সেই একই সময় লাগলো। গঙ্গার জল গড়ায় ধীরে, সাগরের বুকে মেশে সুমিরে পূর্ণের এই মহাতীর্থ ভূমি। দেখুন, লঞ্চে করে এসে সাগরদ্বীপের আপনি যেখানেই নামুন না কেন, সেখান থেকেই গঙ্গাসাগরে যেতে টোটো ভাড়া 60 টাকা, অটো 50 এবং বাস 40, এবং সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। এইবার আসি, গঙ্গাসাগর পৌঁছে তো গেলেন, কিন্তু থাকবেন কোথায়? দেখুন, গঙ্গাসাগরে থাকার জায়গা কিন্তু খুবই সীমিত। বেশ কিছু আশ্রম ও হাতে গোনা কিছু হোটেল কেবল আপনি এখানে দেখতে পাবেন। আর এই সকল থাকার জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভারত সেবাশ্রম সংঘ। তবে এনাদের অনলাইন বুকিং কিন্তু অ্যাভেলেবেল নেই। আপনাকে সশরীরে এখানে উপস্থিত থেকে হোটেল রুম বুক করতে হবে। মাত্র 200, 300 এবং 400 টাকা দান দিয়ে আপনারা এখানে ভালো হোটেল রুম পেয়ে যাবেন। তবে এখানকার বেশ কিছু হোটেল এবং সেবাশ্রমে ফোন নম্বর ও লোকেশন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করলাম, চাইলে চেক করতে পারেন। এবং সেই সকল হোটেলগুলি বছরের অন্যান্য সময়ে নন এসিতে 800 এবং এসিতে 1500 টাকা ভাড়া হলেও মেলার সময় হোটেলগুলির ভাড়া কিন্তু প্রায় অনেকটা বেড়ে যায়। যদি খাওয়া দাওয়ার কথা বলেন, তবে মন্দিরের পাশে কিংবা বাসস্ট্যান্ডের ধারে বেশ কিছু হোটেল আপনারা পেয়ে যাবে। আর তাতে ভেজ ও নন ভেজ দুটি অপশানই রয়েছে। ভেজ থালি 40 থেকেই শুরু। তবে মেলার দিনগুলিতে বিভিন্ন সেবা সমিতি কিংবা ধর্মীয় সংগঠনগুলি তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে থাকে। যেহেতু কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করেই গঙ্গাসাগরের সেই প্রাচীন ইতিহাস আমাদের সকলের সামনে উঠে এসেছে, তাই প্রাচীনকাল থেকেই এই স্থানের মাহাত্ম্য যে কতখানি তা আমরা বহু প্রচলিত এক প্রবাদ থেকেই জানতে পারি। ঘন জঙ্গল, লবণাক্ত মাটি, অস্থিরকর পরিবেশে পায়ে হেঁটে ও ভেলার মাধ্যমে এই স্থানে পৌঁছানোর জন্য ঘটত প্রচুর জীবনহানি। আর তাই এই প্রবাদটি প্রচলিত হয়েছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ইতিহাসের পাতা ধরে আরও কিছুটা সময় পিছিয়ে গেলে জানা যায় একদা কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর রাজার 7000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। অতঃপর সগর রাজার পুত্র ভগীরথ স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে এসে সগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের মুক্ত করে দেন। এভাবেই গঙ্গা আর সাগরের সঙ্গম হয়ে ওঠে এক পবিত্র ভক্তিমূলক স্থান। আর তাই আজও মকর সংক্রান্তিতে, মানে জানুয়ারি মাসের 14-15 তারিখের দিকে লাক্ষাধিক ভক্তবৃন্দ বহু দূর থেকে এই স্থানে ছুটে আসেন। এই যে এটা হচ্ছে কপিলমুনি সরোবর, পবিত্র সেই কপিলমুনির সরোবর। আর এই রাস্তা ধরে সোজা দেখতে পাচ্ছেন ওই যে বঙ্গোপসাগর, মানে গঙ্গা যেখানে আর কি এসে মিশে গিয়েছে। এইখানেই সকলে স্নান করেছেন, তারা এখান থেকে পুজোর ডালি কিনে এই যে এখানে পুজো দেন। অনেক মানুষ দেখছেন স্নান করতে যাচ্ছে এখন গঙ্গাসাগরেও। যেহেতু গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের প্রধান কেন্দ্রই হল কপিল মুনির মন্দির, তাই স্নান সেরে বিভিন্ন ডালি নিয়ে আপনারা মন্দিরে পূজা দিতে পারেন। 3টে কিন্তু এই ডালা আর্কেড আছে, ঠিক আছে? এখানে পূজার সামগ্রী সব কিছুই আপনারা পেয়ে যাবেন। 50 রয়েছে, 100 রয়েছে, 151 টাকা রয়েছে, 201 টাকা রয়েছে, আচ্ছা, 1 টাকা রয়েছে, 1001 টাকা। আর 50 টাকার মানে শুরু হচ্ছে 50 টাকা থেকে, তাই তো?
আচ্ছা আচ্ছা, এখন ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। তো চলুন ঠাকুরের পুজো দিয়ে এসে তারপরে আবার কথা বলছি। যে এখানে আছে মন্দির, মন্দির থেকে সোজা বেরিয়ে আসি 3 নম্বর, ওইদিকে আরও দুখানা আছে, এবং এই পাশে যে 4 নম্বর 5 নম্বর, মোট 5টা স্নান করার স্পট আছে, সেগুলোতে স্নান করছে। আর চরম ঢেউ কিন্তু এখানে, তো যখন বড়া কোটাল হয় তখন এইগুলো সব ছাপিয়ে যায়। সন্ধ্যে 7টা থেকে এই মন্দিরে খুব সুন্দর সন্ধ্যা আরতিও কিন্তু অনুষ্ঠিত হয়। অফ সিজনে আসলে আপনারা পার হেড 120 টাকা দিয়ে টোটো করে এখানকার আশেপাশে মোটামুটি 8টি সাইট সিন ঘুরে দেখতে পারেন। এইভাবেই গঙ্গাসাগর ঘুরে বেনুবন থেকে দুপুর 1টার ভেসেল ধরে নামখানা পৌঁছে নামখানা থেকে 3টির শিয়ালদা লোকাল ধরে পৌঁছেছিলাম বাড়ি। আপনারা চাইলে 4:15 কিংবা 6:35-এর ট্রেনও ধরতে পারেন। আবার অন্যদিকে কচুবেড়িয়ার ঘাট থেকে ভেসেল ধরে বা ক্রুজে বাড়ি ফিরে আসতে পারে। প্রায় 1 ঘন্টা বাদে বাদেই এই ফেরি সার্ভিস এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সবশেষে আসি 2 দিন হিসাবে এই গঙ্গাসাগর ভ্রমণে বাজেট কত হতে পারে। তাই বাজেটের সুবিধার জন্য আমি গঙ্গাসাগর জার্নি স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। এই শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপের আপ অ্যান্ড ডাউন ট্রেন টিকিট বাবদ খরচা 50 টাকা। কাকদ্বীপ স্টেশন থেকে লট নম্বর 8-এ যাওয়া আসার টোটো খরচ বাবদ 40 টাকা। লট নম্বর 8 থেকে কচুবেড়িয়ার ঘাট পর্যন্ত ফেরি খরচ বাবদ 20 টাকা। কচুবেড়িয়ার ঘাট থেকে গঙ্গাসাগর যাওয়া ও আসার অটো খরচ বাবদ 100 টাকা। একদিন নন এসিতে হোটেল খরচ বা সেবাশ্রম খরচ বাবদ 800 টাকা। 2 দিন খাওয়া দাওয়ার খরচ বাবদ 200 টাকা। এর সাথে আরও 300 টাকা এক্সট্রা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক খরচ হতে পারে 1500 টাকা মতো। আমি তো ঘুরে নিলাম গঙ্গাসাগর, তবে আগামী মেলায় আপনি আসছেন তো? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমি চাই পুরী থেকে একটু ঘুরে আসি। টাটা।